রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে যেন, বিশেষত 5ই অগস্টের পট পরিবর্তনের পর এই ধারায় রকেট গতি পেয়েছে। অথচ যারা এসব দল করছেন তারা কখনো কোনো পর্যায়ের নির্বাচনে অংশ নেননি, জেতা তো দূরের কথা। এসব দলের বেশিরভাগের কেন্দ্রীয় কার্যালয় ঝোলের তালা, সাংগঠনিক কার্যক্রম সাইনবোর্ডেই সীমাবদ্ধ। কেউ কেউ আবার বড় দলের সঙ্গে জোট করার স্বপ্নেও মশগুল। সেই সব কিছু দলের খোঁজ নিয়েছেন নূপুর মাহমুদ। 37/2 বিজয়নগর, প্রীতম জামান টাওয়ার, এই ঠিকানা ব্যবহার করে বেশ কয়েকটি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। 15 তলায় গিয়ে প্রথমে খুঁজে পাওয়া যায়নি কোথায় দলের অফিস। দেওয়ালে লাগানো চিহ্ন দেখে বোঝা গেল ছাদে যেতে হবে। সেখানে গিয়েও পরপর 3টি হলরুম, এখানেই 3টি দলের কেন্দ্রীয় কার্যালয়। পাশাপাশি 3টি হলরুমের একটি ভাড়া নিয়ে চলছে ন্যাশনাল লেবার পার্টির কার্যক্রম। অভ্যন্তরীণ কোন্দলের কারণে বাংলাদেশ লেবার পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে এই দলের সৃষ্টি। গত কয়েক বছরে বারবার আবেদন করেও দল নিবন্ধন পায়নি, তবে এবার মিলবে বলে বিশ্বাস তাদের। আমাদের চেয়ারম্যানের যে নির্বাচনী এলাকা, সে কোনো ইলেকশনে অংশগ্রহণ করে নাই। তো সামনে আমরা আশাবাদী দক্ষ শ্রমিক শ্রেণী, আমাদের লেবার পার্টির যে কার্যক্রম সারা বাংলাদেশে আমরা আমাদের কাজ সম্পন্ন করার মাধ্যমে আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করব। অথচ এই দলের কর্মী সমর্থক তো দূরের কথা, চেয়ারম্যানেরই জীবনে কখনো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা সিটি কর্পোরেশনের কোনো পর্যায়েই ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেনি। আগামী নির্বাচনের রোডম্যাপ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব বিএনপির নেতৃত্বে, এবং আমাদের দলীয় গঠন দলীয় লোকজন নিয়ে রাজপথে আসি। এখানেই আছে আপ বাংলাদেশ পার্টি, পাশেই জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ও। সেখানে গিয়ে দেখা যায় মূল গেটে তালা ঝোলানো। এবার যাওয়া যাক 6ষ্ঠ তলায়, এই ভবনের মালিকের নিজের গঠন করা আম জনতার দলের কেন্দ্রীয় অফিসে। সবে নিবন্ধনের আবেদন করেছে, কেবলই ফ্লোরকে দলীয় অফিসের চেহারা দেবার প্রক্রিয়ার কাজ শেষ করেছে। রুম থাকলেও নেই কোনো লোকজন, ফাঁকা পড়ে আছে চেয়ার টেবিল। বের হতেই চোখে পড়ল তাড়াহুড়ো করে 2জন লোক রুমের দিকে আসছে। জানতে চাইলে বলেন দলীয় কাজে সবাই বাইরে গেছেন। প্রোগ্রামের সময় তো আপনার লোকটুক থাকে না, প্রোগ্রামের সময় সবাই তো বাইরে থাকে। এই যে এখন আসতে ধীরে একজন পর একজন আসবে। এখানে কেউ যেন অফিসে কোনো লোক যেন থেকে যেন সময় নষ্ট না করে, কোনো দলের লোকজন এখানে রেস্ট করতে না পারে। 2006 সালে রাজনৈতিক দল নিবন্ধন আইন তৈরির পর এখন পর্যন্ত নিবন্ধিত কার্যকর দলের সংখ্যা 45টি। 2008, 14, 18 এবং 2024-এর প্রতিটি জাতীয় নির্বাচনের আগে দল নিবন্ধনের সুযোগ দেয় নির্বাচন কমিশন। এবারও গণবিজ্ঞপ্তি দিয়েছে দল নিবন্ধনের আবেদন চেয়ে। এখন পর্যন্ত 65টি দল আবেদন করেছে, আর সময় বাড়ানোর আবেদন করেছে 45টি দল। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শর্ত পূরণ হলেই পাওয়া যাবে নিবন্ধন। এটা নিয়ে এখনো কোনো কাজ করা শুরু করিনি, এটা করব আগামী সপ্তাহে করব। আমরা আজকে মিটিংটা নিয়ে ব্যস্ত, আগামীকালকে ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত। নিবন্ধন শর্ত পূরণ যারা করবে তারা নিবন্ধন পাবে। আগামী 22শে জুনের পর জানা যাবে এবার মোট কতগুলো দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নূপুর মাহমুদের কাছ থেকে আরো একটু জানবো, বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নূপুর। শেষ কথা দিয়ে শুরু করতে চাই যে শর্ত পূরণ হলে নিবন্ধন পাবে, শর্ত কি আদৌ পূরণ হয়? বিভিন্ন দলের যারা নিবন্ধন পেয়েছে তাদের ব্যাপারেও তো নানা ধরনের অভিযোগ আছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য কিছু জানতে চেয়েছেন? আপনি যেমনটি বলছিলেন, আসলে বিগত দিনগুলোতেও কিন্তু এরকম ভুইফোড় কিছু রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে নির্বাচন কমিশনে। তারা কিন্তু যাচাই বাছাই করে তারপরেও দিয়ে দেয় অনেককেই। তারপরে পরবর্তীতে অনেকেই আছে যে যে রাজনৈতিক দলের নিবন্ধন কিন্তু বাতিলও করেছে, এমন কিন্তু নজির আমরা দেখেছি বিগত দিনগুলোতে। এখনও আমরা কথা বলেছি, গতকালকে ইসি সচিবের সাথে কথা বলেছি, তিনি কিন্তু বারবার আমাদের জানিয়েছেন যে শুধুমাত্র শর্ত পূরণ করতে পারবে এমন দলগুলোকে তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জায়গা দিবে এবং ঠাঁই পাবে। এই রকম করে প্রায় এখন পর্যন্ত ইসির লিস্ট অনুযায়ী আমরা যদি বলতে থাকি তাহলে প্রায় 65 দল এখন পর্যন্ত আবেদন করেছে। তাদের যে অফিসগুলো আছে, আমরা কিন্তু গতকাল আপনি আমার প্রতিবেদনটি দেখেছেন, সেখানে কিন্তু আমরা সরজমিনে গিয়েছি। প্রায় বেশ কিছু দলের নিবন্ধন চাওয়া কিছু দলের অফিসগুলোতে ঘুরেছি এবং দেখেছি যে সকল দলগুলো নিবন্ধন চাচ্ছে তাদের কিন্তু যে জায়গাগুলো বা যে অফিসগুলো দেখাচ্ছে
আছে সেগুলো কিন্তু অনেকেই আছে মুরগির দোকান, অনেকে আছে ফার্মেসি, এমনকি অনেকেই হচ্ছে যে কোনো জায়গায় তাদের যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকেই কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে এটি তাদের নির্বাচনী, এটি তাদের হচ্ছে অফিস, এই বলে কিন্তু চালিয়েছে। এইরকম বেশ কিছু আমরা আমার প্রতিবেদনে দেখেছেন বেশ কিছু জায়গায় কিন্তু আমরা ঘুরে এইগুলো তথ্য পেয়েছি। সেই সাথে এখন পর্যন্ত জানেন যে প্রায় 65টি দল আবেদন করেছে নির্বাচন কমিশন। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই যে হঠাৎ করে এরকম নির্বাচনের আগে আগে, বিশেষ করে 5ই আগস্টের পরে প্রতি মাসেই 3টা করে অন্তত দল নিবন্ধনের জন্য আবেদন করছে, তো হঠাৎ করে কেন? মানে এটা তো কখনোই নির্বাচনে অংশগ্রহণ করেনি, আপনি নিজের প্রতিবেদনে বলেছেন নির্বাচনে অংশ নেবে কিনা সেটারও কোনো ঠিক নাই, তারপরেও নিবন্ধন রাজনৈতিক দল, পিছনের কারণটা কি? দেখুন, আপনি একটি গুরুত্বপূর্ণ আমাকে প্রশ্ন করেছেন। আসলে বিষয়টি সবার মনেই প্রশ্ন জাগছে এবং আলোচনায় আছে। আসলে হঠাৎ করে কেন এত দলের সংখ্যা বা এত রাজনৈতিক দলগুলো নিবন্ধন পাওয়ার জন্য মুখে উঠেছে? আসলে অনেকেই মনে করছেন যে বিগত দিনে যে আওয়ামী লীগ সরকারের আমলে অনেকেই ছিল যারা ওতপ্রোতভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তারাই অনেকেই ছিটকে পড়ে এখন আবার নতুন একটা নিজেদের মতো করে রাজনৈতিক দল হচ্ছে গড়ে তোলার চিন্তা করছে। যেমন আমরা কালকে যেখানে গিয়েছিলাম সেখানে গিয়েও দেখেছি যে একটি দল থেকে তারা নতুন একটি দল গঠন করতে চাচ্ছে, তাদের আগের দলটির নিবন্ধন বাতিল করে তারা আবারও নতুন করে একটি নতুন নামে আসতে চাচ্ছে, রাজনৈতিক দল হিসাবে ঠাঁই পেতে চাচ্ছে। তো আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে তারা বিগত দিনে কোনো নির্বাচনে প্রার্থী হিসাবে ছিল কিনা বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিনা। তো তারা সাফ জানিয়েছে, তাদের নেতাকর্মীরা বলেছেন না, তাদের চেয়ারম্যান বিগত দিনে কখনোই কোনো নির্বাচনে অংশ নেননি, এমনটি কিন্তু জানিয়েছে। এমন বহু আমরা দেখতে পাচ্ছি ভুইফোড় কিছু রাজনৈতিক দল যারা এখন আসছেন, তারা কিন্তু তাদের কিন্তু নাম সর্বস্ব, তাদের কোনো ঠিকানা নেই বা তাদের কোনো রাজনৈতিক কোনো কার্যক্রম নেই, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বা নিগূঢ় কোনো তাদের কোনো উদ্দেশ্য আছে নিশ্চয়ই। একটা নিউজ আপনি নিজেই করেছিলেন যে আওয়ামী লীগ নামে একটা দলের নিবন্ধন চাওয়া হয়েছে, সেটার অবস্থা একটু জানতে চাই যে আওয়ামী লীগ এবং নামটা হচ্ছে আওয়ামী রসিকার দিয়ে, সেটার কি অবস্থা? আমি কিছুদিন আগে এরকম একটি নিবন্ধন চেয়েছি, এরকম একটি দল আবেদন করেছে নির্বাচন কমিশনে, এরকম একটি তথ্য আমরা পেয়েছিলাম। সেটা আসলে আওয়ামী লীগ নামেই তারা কিন্তু নিবন্ধন চাচ্ছে। আসলে তারা এই বিষয়টা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম, জানার চেষ্টা করেছি। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলেছে আসলে সেই যে ছেলেটি এটি দলটি আবেদন করেছিলেন তার বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। তাকে প্রথমে তারা বাতিল করে দিয়েছেন, কারণ হচ্ছে যে সে যে শর্ত আছে নির্বাচন কমিশনে সেই শর্ত মেনেই কিন্তু সে আবেদন করেনি। মূলত আমরা দেখেছি যে একটা আবেদন করতে হলে তাদের কিছু ক্রাইটেরিয়াস মেনটেন করতে হয়, শর্ত সাপেক্ষে টাকা জমা দিয়ে তারা যে এক কথায় হচ্ছে যে পরিচয় বা যা যা দিতে হয় সবকিছু এমনটাই করেছিল, দেখেই তারটা প্রথমে বাতিল করে দেওয়া হয়েছে। ধন্যবাদ দুপুর, আপনাকে কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি অ্যান্ড রেসপন্স, সংক্ষেপে বি স্ট্রং প্রকল্প নামেই পরিচিত। এলজিআরডির এই প্রকল্পের ব্যয় বাড়াতে যন্ত্রাংশের দাম অস্বাভাবিক হারে নির্ধারণ করা হয়েছে, এমন অভিযোগে প্রধান কার্যালয় সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 36টি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে সরকারি অর্থ আত্মসাতের জন্য হরিলুটের ছক করা হয়েছে। দুর্নীতি ঠেকাতেই এই অভিযান। বাংলাদেশের সরকারি প্রকল্পে দুর্নীতি নিয়ে বহুদিন ধরেই শোনা যাচ্ছে নানা অভিযোগ। জনগণের করের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ এবং অর্থ আত্মসাৎ একটি ভয়াবহ চিত্র হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক আবারও সক্রিয় হয়ে উঠেছে। রাস্তা ও সেতু নির্মাণ সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এবার একযোগে ঢাকার আগারগাঁওয়ে এলজিডির প্রধান কার্যালয় সহ 36টি এলজিডি অফিসে অভিযান চালিয়েছে সংস্থাটি। তৈরি করা হয়, পিডি একজন থাকেন, উনি করেন কি, উনি কিছু ফরম্যাট আছে, ফরম্যাট গুলো পূরণ করেন, কার মাধ্যমে, ওই যে বললাম না যে একটা কনসালটেন্ট ফার্ম আছে, তারা তথ্য সাপ্লাই দেয়, উনি সিদ্ধান্ত দেন আর একজন কম্পিউটার অপারেটর সেটা ফিল আপ করে। অভিযানে 1900 কোটি টাকার এলজিডির বি স্ট্রং প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। বিভিন্ন ব্যয়ের কথা বলা হয়েছে এবং ব্যয়ের যে পরিমাণ দেখানো হয়েছে তা আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়েছে। আমাদের মনে হয়েছে যে এটা
স্বাভাবিকের তুলনায় বেশি, এমনটা হওয়ার কথা না। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ আমাদের কাছে এসেছিল, সেই প্রেক্ষিতে সব একযোগে সব জায়গাতে এটা আমাদের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এনফোর্সমেন্ট অভিযান শেষে আমাদের সম্মানিত জেলা কার্যালয় এবং প্রধান কার্যালয়ের টিম তারা প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে রাজধানীতে দুদকের অভিযানে গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশের বাধা দেয় এলজিইডির কর্মকর্তারা। এছাড়াও দুদকের অভিযান পরিচালিত হয় চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, জামালপুর, বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, কুমিল্লা, যশোর, খুলনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাঙামাটি, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে। এর আগেও 16 এপ্রিল দেশের 35টি সাব রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও ঘুষের অভিযোগে অভিযান চালিয়ে দুদক উল্লেখযোগ্য সফলতা পায়। সেই ধারাবাহিকতায় এবার এলজিইডিকেও নজরদারির আওতায় আনা হয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য আরাফাত, এই যে প্রকল্প বি স্ট্রং, এটি কি আগের সরকারের আমলে নেয়া? এটি আপনাকে জানিয়ে রাখি না, এটি পরবর্তী 5 আগস্ট পরবর্তী একটি প্রকল্প। তবে এটি এর আগে আপনাকে জানাতে চাই, তবে বর্তমান সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে অপ্রয়োজনীয় প্রকল্প যেগুলো আছে সেগুলো কাটছাটের কথা বলা হয়েছে এবং ব্যয় সংকোচনের কথাও বলা হচ্ছে। এটি আমরা সব সময় শুনে আসছি, কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এলজিইডির যে প্রকল্পটি রয়েছে বি স্ট্রং প্রকল্প, সেখানে দুদকের কাছে সুনির্দিষ্টভাবে অভিযোগ এসেছে যে এখানে এই প্রকল্পটিতে বড় ধরনের অর্থ আত্মসাতের জন্য একটি সংঘবদ্ধ চক্র একটি পরিকল্পনা করেছে এবং তারা বিভিন্ন যন্ত্রাংশের দাম অস্বাভাবিক হারে দেখিয়েছে। এবং এইটি আমি একটি উদাহরণ দিতে চাই আপনাকে, যেমন প্রান্তিক পর্যায়ে লাইটের জন্য স্ট্রিট লাইট যেগুলো থাকে, সে একটি লাইটের দাম ধরা হয়েছে 72,000 টাকা এবং এইটি দুদকের যে সংশ্লিষ্ট সূত্র আমাদেরকে জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে এই লাইট যেটির দাম 72,000 টাকা দেখানো হয়েছে, সেটি 5 থেকে 7,000 টাকা বা 10,000 টাকা সর্বোচ্চ এটির দাম হতে পারে। তো এমনভাবে এই প্রকল্প যেসব যন্ত্রাংশ আছে, বিভিন্ন যন্ত্রাংশের দাম নির্ধারণ করা হয়েছে অস্বাভাবিক হারে এবং এই প্রকল্পটি আসলে বিভিন্ন জেলার জন্য করা হয়েছে, বিশেষ করে বন্যা ও দুর্যোগপ্রবণ এলাকা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের 6টি জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া সহ মোট 36টি উপজেলায় যে বি স্ট্রং প্রকল্পটির কথা আপনি বলছিলেন, সেই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ধরা হয়েছিল এবং 5 বছর মেয়াদী এই প্রকল্পটি সম্প্রতি নেওয়া হয়েছে এবং এটি 2031 সালে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। তবে দুদকের কাছে যে তথ্যটি রয়েছে, এই প্রকল্পটি এখনো যে দুর্নীতি যে হয়ে গেছে সেটি জুয়েল এখন বলা যায় না, কারণ এটি দুর্নীতি করার জন্য একটি পরিকল্পনা, একটি ছক আঁকা হয়েছে এবং সেখানে যে দাম নির্ধারণ করা হয়েছে সেখানে বিভিন্ন যন্ত্রাংশের দাম অস্বাভাবিক হারে দেখানো হয়েছে। তার মানে ভাগ্যিস আগে ভাগে ধরা পড়ে গেছে, না হলে তো এখানেও লুটপাটের একটা কারখানা এখানেও হতো। এবং দুদক বলছে যে তাদের কাছে যে তারা আজকে যে দুদকের যে বিশেষ টিম, এনফোর্সমেন্ট টিম 36টি প্রধান কার্যালয় সহ 36টি দপ্তরে তারা অভিযান চালিয়েছে এবং তাদের কাছে বেশ কিছু তথ্য তারা পেয়েছে এবং এই প্রকল্পের সাথে এখন দুদক যারা জড়িত, যারা পরিকল্পনায় ছিলেন, সেই তথ্যটি তারা কারা ছিলেন সেই বিষয়টি দুদক এখন খুঁজে বের করার চেষ্টা করছে। এবং দুদকের কাছে পরিকল্পনা কমিশনের যেই তথ্যটি আপনাকে জানাতে চাই যে এই প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশন থেকেও আপত্তি এসেছে এবং পরিকল্পনা কমিশন আপত্তি দিয়েছে যে প্রকল্পে বি স্ট্রং প্রকল্পটিকে যেসব যন্ত্রাংশের দাম ধরা হয়েছে তা অস্বাভাবিক বেশি এবং এটার কারণে সরকারি অর্থ খরচ হবে, অতিরিক্ত ব্যয় হবে। একদিকে যখন অন্তর্বর্তী সরকার যখন বলছে ব্যয় সংকোচনের কথা, অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কথা, তখন যখন দেখা যাচ্ছে যে একটি প্রকল্প ঘিরে এমন অস্বাভাবিক দাম নির্ধারণ, তাহলে আগের অবস্থার এখন অবস্থার তো আর আসলে কোনো পার্থক্য থাকলো না। সেই কারণে দুদক এখন এই যে দুর্নীতি ঠেকানোর জন্যই মূলত আজকের যে অভিযান, সেই অভিযানটি চালিয়েছে। জুয়েল, জি, অনেক ধন্যবাদ আদিত্য আরাফাত আমাদেরকে সময় দেওয়ার জন্য।
বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বপ্ন দেখালেও উল্টো গেল কয়েক মাসে প্রবেশ করেছে আরও 1,13,000। বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের আবাসনের ব্যবস্থা করতে বলেছে জাতিসংঘ। এখন 13 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে নানামুখী চ্যালেঞ্জ এবং ঝুঁকির মুখে বাংলাদেশ। আরাকানের সহিংস পরিস্থিতি, আন্তর্জাতিক ভূ রাজনীতি সহ বিভিন্ন পরিস্থিতি সামাল দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও জটিল হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় প্রথম দফায় 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের যোগ্য হিসাবে শনাক্ত করেছে মিয়ানমার। আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। এছাড়া বিভিন্ন সময়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছে সরকার। সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আপনারা যেইভাবে ভিজিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন। নাফ নদীর সীমান্তবর্তী এলাকা যারা এখন আছে তারা কোনো রেগুলার ফোর্স না। আমরা নিশ্চিত করব আমাদের নাফ রিভারের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন যেটা আছে সেটা অতিক্রম করে তারা যেন কোনোভাবে আমাদের দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে। কথার ফুলঝুরিতে স্বপ্ন দেখানো হলেও বাস্তবে ঘটছে উল্টো। প্রত্যাবাসনের বদলে নাফ নদী ও পাহাড়ি পথে প্রায় প্রতিদিন বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। 2023 সালের নভেম্বর থেকে চলতি মাস পর্যন্ত প্রবেশ করেছে 1,13,000। তাদের আবাসনের ব্যবস্থা করতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে চিঠি দিয়েছে UNHCR। ইউএনএইচসিআর এবং IOM যৌথভাবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সাথে যোগাযোগ করেছে যাতে গত 1 বছরে আগত রোহিঙ্গা শরণার্থীরা নিরাপদ, মর্যাদাপূর্ণ একটি আশ্রয় জায়গায় পায়। বিশাল রোহিঙ্গা শরণার্থী নিয়ে বহুমুখী ঝুঁকি ও চাপের মুখে বাংলাদেশ। এই পরিস্থিতিতে আরাকান আর্মির সাথে বন্দোবস্তে না গিয়ে প্রত্যাবাসনের চিন্তা অবাস্তব মনে করেন সাবেক এই কূটনীতিক। আমাদের জন্য অলরেডি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। প্রত্যাবাসনটা এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে খুব আশু এটা সমাধান হবে। রোহিঙ্গাদের জন্য কমছে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সহায়তা। এমন বাস্তবতায় নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের জন্য বড় সংকটের কারণ মনে করছেন বিশ্লেষকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাসুদুল হক সহকর্মী, তার কাছ থেকে আরও একটু জানার চেষ্টা করি। মাসুদুল হক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন একটু আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথমত হচ্ছে একটা জিনিস আমাদের চোখেও পড়েছে বিভিন্ন জায়গায়, যে রোহিঙ্গারা শুধুমাত্র যে উখিয়া বা কক্সবাজারের সেই জায়গায় সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং চট্টগ্রাম শহর তো অবশ্যই, ঢাকাতেও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই সংকটের মধ্যে আবার এতগুলো রোহিঙ্গা ঢুকলো, তাদেরকে আবার আশ্রয় দেওয়ার কথা বিশ্লেষকের কথা বলেছি, আপনারা খালি চোখে কি দেখেন? জুয়েল, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যেই টেকনাফের উখিয়া, টেকনাফ বিভিন্ন প্রায় 33টি রোহিঙ্গা ক্যাম্পে এই মুহূর্তে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 13 লাখের অধিক। কিন্তু এছাড়া আরও প্রায় কয়েক লাখ আরও বাড়তি রয়েছে, যেগুলো যাদের আসলে বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। এবং 2017 সালে যে রোহিঙ্গা ঢল নেমেছিল প্রায় 8 লাখের মতো, এর আগেও ছিল প্রায় আরও কয়েক লাখ। সব মিলিয়ে এই মুহূর্তে নিবন্ধিত কিন্তু প্রায় 13,000-এর অধিক। এবং 2023 সাল থেকে চলতি বছর পর্যন্ত নতুন করে এসছে প্রায় 1,13,000। এর মধ্যে গেল বছর অর্থাৎ 2024 সালের মে এবং জুনে শেষে প্রায় 50,000-এর অধিক। এর মধ্যে প্রতিদিন কিন্তু রোহিঙ্গারা এদেশে প্রবেশ করছে। কারণ আপনারা জানেন মিয়ানমারে সহ আমাদের যে সীমান্ত রয়েছে রাখাইন রাজ্য, সেখানে জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। সেইখানে সাতু একটি রাজ্য রয়েছে, সেটি ছাড়া পুরো আমাদের দেশের সীমান্ত এবং মিয়ানমারের অনেক রাজ্য সেটি এই মুহূর্তে আরাকান আর্মির আপনার দখলে রয়েছে। সেইখানে যারা রোহিঙ্গারা ছিল সেই সময় জান্তা বাহিনী এবং যারা ছিল তারা রোহিঙ্গাদেরকে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে কিন্তু অংশ নিতে বাধ্য করেছিল। তাই তারা এসব এলাকা দখলে নেওয়ার পর তারা তাদের উপর অত্যাচার আরম্ভ করেছে। যেটি বলা হচ্ছে রোহিঙ্গা যে আসছে, ভবিষ্যতে আরও বড় ধরনের একটি রোহিঙ্গার ঢল আসার সম্ভাবনা রয়েছে, এমনটাই আশঙ্কা করছেন আপনার
বিভিন্ন রাজনৈতিক এই যদি বাস্তবতা হয়, আপনার রিপোর্টেও সেটা দেখলাম, তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে বলে যে আমাদের পুরো বর্ডার সীমান্ত এলাকা একদমই স্ট্রংলি রক্ষিত আছে, সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই কথা কোত্থেকে আসে? সেটি আমি বলি, সেটি হচ্ছে আপনি জানেন যে আমাদের যে সীমান্ত রয়েছে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত, সেটি শুধু নাফ নদী না, সেটি বান্দরবান থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি পথ এবং টেকনাফ, কক্সবাজার, সেই পথে কিন্তু রোহিঙ্গারা নানাভাবে কিন্তু প্রবেশ করছে। যদিও সেখানে আমাদের বিজিবি সদস্যরা, আমাদের যে কোস্টগার্ড, তারা কিন্তু সার্বক্ষণিক তারা টহলে রয়েছেন। এরপরে কিন্তু তারা বিভিন্নভাবে চোরাই পথে অর্থাৎ পাহাড়ি পথ বেয়ে তারা এদেশে প্রবেশ করছে। এই মুহূর্তে টেকনাফের যে 13 লাখের অধিক রোহিঙ্গা রয়েছে বা নতুন করে যারা আসছে, তাদেরকে রাখা হচ্ছে কিন্তু প্রায় কিন্তু ইয়ার বাহিরে, অর্থাৎ ক্যাম্পের বাহিরে। অনেকে আবার ক্যাম্পের যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে রয়েছে, অর্থাৎ সেখানে একটি মানবিক একটি বিপর্যয়। এবং যদিও বলা হচ্ছে টেকসই প্রত্যাবাসনের কথা যেটি বলা হচ্ছে, সেটি আসলে আদৌ সম্ভব হবে কিনা সেটি নিয়ে রয়েছে সংশয়। এবং যারা এখানে রাজনৈতিক বিশ্লেষক বা সাবেক যারা কূটনীতিক, তাদের যেটি পরামর্শ সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে যখন আলোচনা হয়েছিল, তারা জান্তা সরকারের পাশাপাশি যদি আরকান আর্মির সাথে তারা যদি একটা আলাপ চালিয়ে যেত, তাহলে হয়তো এটার একটি ভালো একটা ফলাফল আসতে পারত। তবে এই মুহূর্তে যদি সবচেয়ে উদ্বেগের বিষয় সেটি হচ্ছে শুধু টেকনাফ কক্সবাজারের লোক নয়, চট্টগ্রামে যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে। আপনি জানেন চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব মাত্র 3.5 থেকে 4 ঘন্টার পথ। রোহিঙ্গারা বিভিন্ন সময় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাদেরকে নানা অপরাধে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হচ্ছে, নানা অপরাধে চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন হত্যাকাণ্ডে কিন্তু রোহিঙ্গারা অংশগ্রহণ করছে। এবং এই মুহূর্তে আমাদের চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু কিন্তু বিষয়টা নিয়ে একটু ভাবার বিষয় রয়েছে। জুয়েল, জি, সেই জায়গাটায় মানে একদম এরকম মানবিক বিপর্যয়, তার মধ্যে আবার জাতিসংঘের তরফ থেকে বা জাতিসংঘের বাইরে বিভিন্ন যে সংগঠন, তাদের পক্ষ থেকেও কিন্তু অনুদানগুলো কমে যাচ্ছে। সেটা এই জায়গাটায় আসলে সরকারকে অবশ্যই খুব শিগগিরই মনোযোগ দেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ মাসুদুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য। কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে আগামীর বাংলাদেশে দক্ষ জনগোষ্ঠী পাওয়া সম্ভব হবে না, মনে করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। নাগরিক এই সংগঠনটি বলছে, বৈষম্য, অবহেলা এবং পক্ষপাতের কারণে টেকনিক্যালের শিক্ষার্থীদের এই আন্দোলনকে ছোট করে দেখার সুযোগ নেই। 18 লাখের বেশি শিক্ষার্থী ও 55,000 শিক্ষক নিয়ে চলছে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা। উন্নত বিশ্ব যেখানে এই শিক্ষা খাতকে মূলধারার শিক্ষার মতো গুরুত্ব দিয়ে দক্ষ ও জনবল গড়ে তুলছে, সেখানে বাংলাদেশের চিত্রটি উল্টো। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ মিডিয়া ব্রিফিংয়ে জানায়, কারিগরি শিক্ষাকে সামাজিকভাবে নিচু চোখে দেখা হয়। কারিগরি শিক্ষার্থীদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা আর পক্ষপাতের কারণ। এটার সমাধানের পথও এই মুহূর্তে সামগ্রিকতার বিচারে করা হচ্ছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে না। খুবই ক্ষুদ্রভাবে কতিপয় ছাত্রের আন্দোলন হিসেবে দেখবেন না। আমরা দেখি বাংলাদেশের ভবিষ্যৎ উত্তরণের কারিগরদের যে আমরা কি ধরনের ভাবে অবহেলা করছি। আমি এটার ভিতরে শুধু অবহেলা দেখি না, পক্ষপাত দুষ্টতা দেখি, আমি এটার ভিতরে বৈষম্য দেখি। কারিগরি শিক্ষা নিয়ে কথা বলেন বর্তমান সরকারের অবস্থান নিয়েও। সংবেদনশীল প্রশ্ন হলো যে সরকার শিক্ষা কমিশন করলো না কেন? আগামীর বাংলাদেশের কারিগরি শিক্ষায় জোরের প্রসঙ্গ উঠে আসে অনুষ্ঠানে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের নিরিখে আমরা যদি চিন্তা করি, তাহলে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা অসম্ভব বলেই আমার মনে হয়। কারিগরি খাতের শিক্ষার সমস্যার সমাধান হতে হবে রাজনৈতিকভাবে বলে মনে করে নাগরিক প্ল্যাটফর্ম। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প কানাডার মনোবল ভাঙতে চাইছেন, তা কখনোই হতে দেয়া হবে না। কানাডার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টির জয়ের পর এই হুঙ্কার দিয়েছেন দলটির প্রার্থী এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর লিবারেল পার্টির কার্যালয়ে বক্তব্য রাখেন নতুন প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশের বৈরিতার মুখে এবারের মতো নির্বাচনী পরীক্ষায় উতরে গেলেন মার্ক কার্নি। কানাডার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টিকে এনে দিলেন ঐতিহাসিক জয়। ফলে টানা চতুর্থবারের মতো কানাডায় সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
অন্টারিও প্রদেশের নিপিয়ান আসন থেকে প্রথম নির্বাচন করে বাজিমাত সাবেক ব্যাংক কর্মকর্তা মার্ক কার্নির। তবে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল। ৩৪৩ আসনের মধ্যে ১৬৭টি গেছে লিবারেলদের ঝুলিতে। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৫ আসন, যে কারণে অন্য দলের সাথে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে হবে লিবারেল পার্টিকে। প্রধানমন্ত্রী হয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দেন মার্ক কার্নি। জনগণকে বার্তা দেন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার। ট্রাম্প কানাডাকে ভাঙতে চাইছেন, তা কখনোই হতে দেব না। যুক্তরাষ্ট্র আমাদের জমি, আমাদের সম্পদ, আমাদের দেশ চায়। আমেরিকার সাথে আমাদের পুরনো সম্পর্ক শেষ হয়ে গেছে, তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মার্ক কার্নির জয়ের আভাস মেলার পরপরই পরাজয় স্বীকার করে নেন কনজারভেটিভ পার্টির প্রার্থী পিয়ের পলিভিয়ে। ট্রাম্পের হুমকি মোকাবেলায় লিবারেলদের সাথে একজোট হয়ে কাজ করবেন বলে জানান এই নেতা। লিবারেল পার্টির এই ঐতিহাসিক জয়ের জন্য অবশ্য মার্ক কার্নির চেয়ে ডোনাল্ড ট্রাম্পকেই কৃতিত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি ও কানাডার সার্বভৌমত্বের প্রতি হুমকির কারণে দেশপ্রেম বাড়ে কানাডীয়দের মধ্যে, যা শেষমেশ কাজ করে লিবারেল পার্টির পক্ষেই। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসির নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।